নমস্কার। ইমেজ বেঙ্গলে স্বাগত আপনাকে। হ্যাঁ, বলুন। স্যার, আবার যে বিষয় নিয়ে এই মুহূর্তে শোরগোল পড়ে গেছে সেটি হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ড। এই পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই স্যালাইন কাণ্ড এটা হিমশৈলের চূড়া মাত্র। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে পশ্চিমবাংলার সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় জাল ওষুধের যে কারবার রমরমিয়ে চলছে এবং রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে একটা দুর্নীতি চক্র চলছে, যারা স্বাস্থ্য ব্যবস্থায় সিন্ডিকেট রাজ চালাচ্ছে তাদের নিয়ন্ত্রণে, তাদের প্রত্যক্ষ কি বলবো যোগ সাজসে এই জাল ওষুধের কারবার চলছে। এবং বিশেষ করে 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজে যে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে অভয়ার, তারপর থেকে এই বিষয়টা প্রচারের আলোতে বেশি আসে এবং তখন সংবাদ মাধ্যমও এটা নিয়ে অনেকগুলি খবর করে জাল ওষুধের কারবার। সিবিআই এই নিয়ে যে তদন্তটা তারা শুরু করেছিল, আমরা বলেছিলাম যে শুধুমাত্র ওই সন্দীপ ঘোষ আর তার কয়েকজন সাকরেত নয়, মাথা অব্দি যেতে হবে। মাথা অব্দি সিবিআই গেল না, সেটা ভিন্ন প্রসঙ্গ। তার কারণ আমাদের কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসকের যে গোপন বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া, তা তাদেরকে মাথা অব্দি যেতে দিল না, দেবে না, আমরা বুঝে গেছি। কিন্তু আমরা তখনই বলেছিলাম যে এই জাল ওষুধের কারবার কিন্তু শুধুমাত্র আর.জি. কর মেডিকেল কলেজে সীমাবদ্ধ নেই। এই জাল ওষুধের কারবার পশ্চিমবাংলার সমগ্র সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যেমন ছড়িয়েছে, এমনকি বেসরকারি ক্ষেত্রেও ছড়িয়ে গেছে, বাজারে, খোলা বাজারেও ছড়িয়ে গেছে। এবং এই মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, তা যা সামনে এনে দিল যে আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে যে মাতৃমৃত্যুর হার, সেটা জাতীয় গড়ের উপরে উঠে এসেছে। সেই প্রত্যেকটা মাতৃমৃত্যু যখন রিভিউ হয় প্রশাসনিক পর্যায়ে, এক্সপার্ট চিকিৎসকরা যখন, বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন রিভিউ করেন, তখনও কিন্তু অনেক ক্ষেত্রেই উঠে এসছে যে এক হচ্ছে এই রিঙ্গাসল্যাক্টের স্যালাইন এবং দ্বিতীয় হচ্ছে সিম্পোসাইডন অক্সিটোসিন ইঞ্জেকশন, যেটা দেওয়া হয় প্রসূতি মায়েদের প্রসববেদনা ওঠার পর। এই দুটি ওষুধ, একটি স্যালাইন এবং একটি ইঞ্জেকশন, এই দুটির দিকে ইঙ্গিত বারবার উঠে এসছে যে এই দুটির কোয়ালিটি নিয়ে কিন্তু চিকিৎসকরা সন্দিহান। এবং আমাদের সারা রাজ্যে গত 1.5 বছর ধরে, 2023-এর শেষ থেকে 2024 সাল পুরোটা, এইটা হচ্ছে যে একাধিক ব্লক হাসপাতাল, মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, এমনকি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসকরা, আমাদের যে চিকিৎসক বন্ধুরা, তারা একাধিকবার অভিযোগ করেছেন যে এই স্যালাইন এবং আরো কিছু ওষুধপত্র যা এত নিম্নমানের যে রোগীকে প্রয়োগ করা মাত্রই রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। বেশ কিছু ওষুধ আছে যেগুলো কাজ করছে না, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কতটা নেই সেটাও তারা বলেছেন। তার সঙ্গে সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, তার মধ্যে এই রিঙ্গাসল্যাক্টেড স্যালাইন পার্টিকুলার এইটি। এবং শুধুমাত্র তারা যে মুখে আমাদের সংগঠনকে জানিয়েছে তাই নয়, তারা তার পাশাপাশি সংশ্লিষ্ট হাসপাতালের সুপারিনটেন্ডেন্টদের জানিয়েছেন। তারা আবার জেলার ক্ষেত্রে সিএমও, চিফ মেডিকেল অফিসার, তাকে জানিয়েছেন। মেডিকেল কলেজ হলে এমএসভিপি এবং প্রিন্সিপালকে জানিয়েছেন, লিখিতভাবে জানিয়েছেন। এবং তারা আবার স্বাস্থ্য ভবনে সেটা পাঠিয়েছেন, প্রিন্সিপাল বা এমএসভিপিরা এবং চিফ মেডিকেল অফিসাররা। এইটার যে অন্তত শতাধিক হাসপাতাল থেকে এরকম অভিযোগ গেছে, এই প্রমাণ কিন্তু আমাদের হাতে রয়েছে। কোন মাস ধরে বলতে পারবো কোন হাসপাতাল থেকে কোন মাসে কোন অভিযোগ গেছে। গত 1-1.5 বছর ধরে এই অভিযোগ পাওয়ার পরেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর তারা চুপ করে বসে থাকলেন। এমনকি ডিসেম্বর মাসে যখন কর্ণাটকে এই একই কোম্পানি চোপড়ার এই ফারিস্তাবাণিজ্যের যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গাসল্যাক্টেড স্যালাইন, এটা নিয়ে যখন হচ্ছে ওখানে সমস্যা দেখা দিল, ওখানে রোগী মারা যাচ্ছিল, তারপরে যে তদন্ত ইত্যাদি, ওদেরকে ম্যানুফ্যাকচারিং করতে বন্ধ করতে বলা হলো। তখনও কিন্তু আমাদের সরকারের টনক নড়ল না। যারা নীতি নির্ধারক, যারা সর্বোচ্চ নীতি নির্ধারক, তাদের টনক নড়া উচিত ছিল। তারা কিসে ব্যস্ত থাকলেন? তারা ব্যস্ত থাকলেন সরকারে এই যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে সিন্ডিকেট রাজ চলছে, দুর্নীতি চলছে, তাতে মদত দিতে, এবং যারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে হচ্ছে যে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিতে।
এটাই তাদের অগ্রাধিকার। ফলে তাদের হচ্ছে যে অন্য কোন রকমের মানুষের স্বাস্থ্য, ওষুধের গুণমান, পরিষেবার গুণমান এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। সেই জন্য তারা ওই থ্রেট কালচারের পান্না যাদের বিরুদ্ধে এই যে ধরুন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের নামে মলেস্টেশন থেকে শুরু করে হাজার একটার অভিযোগ, তোলাবাজি হাজার একটার অভিযোগ প্রমাণ সহ জমা পড়েছে ইনকোয়ারি কমিটিতে, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাদের পুনর্বহাল করার, মেডিকেল কাউন্সিলে পুনর্বহাল করার জন্য তাদের ব্যস্ততা দেখলাম। সেই একই সময়ে তারা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর বিরুদ্ধে যে কর্ণাটক সরকারের যে ব্যবস্থা এবং হচ্ছে যে ওদেরকে যে প্রোডাকশন বন্ধ করার নির্দেশ, তা নিয়ে কোনো মাথা ব্যথা দেখা দিল না। কারণ এটাও চলছে দুর্নীতি রাজের অংশ হিসাবে। বরং এই বর্তমান নীতি নির্ধারকরা তারা যেটা করেছেন, দুর্নীতি সহায়ক নীতি নিলেন। কি নীতি নিলেন না, তার আগে যেটা করা হতো যে সারা বছরের টাকা পয়সা, ওষুধ কেনার যে টাকা পয়সা জেলাগুলিকে, হাসপাতালগুলিকে তারা একসাথে দিয়ে দিতেন। হাসপাতালগুলি তাদের স্টক মেনটেন করতো, সেখান থেকে নমুনা নিয়ে পরীক্ষায় পাঠাতো, নমুনা পাস করে এলে তারপরে সেই স্টোর থেকে তারা ওষুধ বের করতেন। আর যদি ফেল করে তাহলে ওষুধ আর বের করতেন না, ফেরত পাঠাতেন। এইরকম একটা ব্যাপার ছিল। এখন সরকার দুর্নীতির সহায়ক নীতি কিরকম দিল না, এখন আর ওই 1 বছরের টাকা দেওয়া হয় না, এখন 1 মাসে 1.5 মাসের করে টাকা দেওয়া হয়, সামান্য কিছু টাকা, এবং যে ওষুধের টাকা কমিয়ে দেওয়া হলো যাতে করে সমস্ত হাসপাতালে ওষুধের একটা সংকট, কৃত্রিম সংকট তৈরি হয়। এই আর্টিফিশিয়াল ক্রাইসিস বা কৃত্রিম সংকট তৈরি করা হয়, তাতে কি লাভ হলো ওদের না? ধরুন হচ্ছে যে আজকে আমরা এখন একটা হাসপাতালে বা কোনো একটা জেলায় সমস্ত স্যালাইন প্রায় শেষ হয়ে গেছে, সেই সময় টাকা এলো, টাকা চাইলো, টাকা এলো এবং টাকা দিল সামান্য 1 মাস 1.5 মাস চলার মতো কেনার মতো যে টাকাটা, সেটা এলো। ফলে সঙ্গে সঙ্গে অর্ডার দিল, অর্ডার দেওয়ার পরে কন্ট্রাক্টরের নিয়ম হচ্ছে তারা 60 দিন অর্থাৎ 2 মাসের মধ্যে সরবরাহ করতে হবে। কন্ট্রাক্টরকে বারবার করতে শুরু করলো হাসপাতালগুলি এবং জেলাগুলি। ফলে তারা হয়তো 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে একটা সাপ্তাহে দিল। সাপ্তাহে দেবার সব পরেই তারা স্টোরে রাখতে পার না, যেদিন পেলেন সেই দিনই বিকেলে বা পরের দিন সকালে তাদেরকে পেরিফেরি হাসপাতালগুলোতে পাঠিয়ে দিতে হয়। এবং হাসপাতালগুলি ওষুধ পাওয়ার সঙ্গে সঙ্গে আসছে যে তারা ওই নমুনা পরীক্ষার রিপোর্ট আসার জন্য অপেক্ষা করতে পারে না, কারণ পরীক্ষার রিপোর্ট আসলে 3 মাস পরে। আর ততদিনে হচ্ছে তার ওয়ার্ডে, ওটিতে, আউটডোরে সব জায়গাতে ওষুধ বিলিয়ে হয়ে গেল। ফলে হচ্ছে যে যখন রিপোর্ট আসবে 3 মাস পরে, রিপোর্ট যদি ফেল করেও তাহলেও কিন্তু ততদিনে এই ওষুধগুলি ব্যবহৃত হয়ে গেছে, কনজাম্পশন হয়ে গেছে। ফলে সুপার বা হচ্ছে যে জেলার যারা আধিকারিক, সিএমওইচ বা অন্য যারা আছেন বা মেডিকেল কলেজের এমএসডি প্রিন্সিপাল যে হচ্ছে ব্যবস্থা নেবেন, যে বলবেন যে হচ্ছে যে এইটা রিপোর্টে ফেল করেছে, এই ওষুধ ব্যবহার করবেন না, সে সুযোগই নেই। তার কারণ রিপোর্ট আসার আগে ওষুধ ব্যবহার হয়ে যাচ্ছে। এই যে কৃত্রিম সংকট তৈরি করে দেওয়া, এটা নীতি নির্ধারণ কারা করে? টাকার অ্যালটমেন্ট স্বাস্থ্য দপ্তরের সর্বোচ্চ জায়গায় যারা বসে আছেন তারা ঠিক করেন। ফলে তাদের এই যে দুর্নীতি চক্র এবং দুর্নীতি চক্র ইন্ধন জোগানো, তাদেরও একটা ভেস্টেড ইন্টারেস্ট, কায়েমি স্বার্থ নিশ্চয়ই আছে। এবং সেই জন্যই দেখুন আজকে এই মেদিনীপুর মেডিকেল কলেজে এত বড় কাণ্ড, 2জন মায়ের প্রাণ চলে গেল, বাকি 3জন মা মৃত্যুর সঙ্গে যুঝছে বিএসএসকেএম হাসপাতালে। অথচ এদের যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর যে 4জন ডিরেক্টর, যারা 2011 সালের পরে ডিরেক্টর হয়েছেন, এই মিস্টার নীরজ মিত্তাল, শিব কুমার গুপ্তা, মুকুল ঘোষ, মৃত্যুকা, এদেরকে কিন্তু ওরা কোন রকমের জিজ্ঞাসাবাদ, এদেরকে ডেকে রাখা, এদেরকে গ্রেফতার করা কিছুই করলো না, কোন মামলা রুজু হলো না, বরং এদেরকে গা ঢাকা দিয়ে রাজ্য ছেড়ে পালাতে সাহায্য করা হলো। কেন পালাতে সাহায্য করা বলছি? সংবাদ মাধ্যমেই আমরা দেখছি তারা অফিসে নেই, তারা কারখানায় নেই, তারা বাড়িতে নেই, তারা আছে কোথায়? অন্য দেশেও পালিয়ে যেতে পারে। আজ থেকে 40 বছর আগে ভোপালে যখন গ্যাস দুর্ঘটনা ঘটেছিল ইন্ডিয়ান কার্বাইড কোম্পানি, তখন তদানীন্তন সরকার ওই যে বিদেশি মালিককে দেশ ছেড়ে রাতারাতি পালানোর ব্যবস্থা করে দিয়েছিল। সে দুঃখ আমরা আজও ভুলতে পারি না। এবং হচ্ছে যে এখানেও যে মৃত্যু মিছিল শুরু হয়েছে, তার জন্য যারা দায়ী এই ডিরেক্টর, তাদেরকে পালাতে দেওয়া হলো। এখন একটা লোক দেখানো সিআইডি তদন্ত সিআইডি তদন্ত মানে অর্থ আমরা খুব ভালো করে জানি, আগাম তার সেই তদন্তে কি বেরোবে সেটা বুঝতে পারছি আমরা। হচ্ছে যে অনুমান করা কঠিন নয়, পশ্চিমবাংলার মানুষ জানেন সিআইডি তদন্তের কি পরিণাম হতে পারে।
ফলে আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আমরা বলেছি কোনো একজন সিটিং জাজ, হাইকোর্টের কোনো সিটিং জাজ, কর্মরত কোনো বিচারক, তার তত্ত্বাবধানে জুডিশিয়াল এনকোয়ারি বা বিচার বিভাগীয় তদন্ত করলে তবেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে, এই দুর্নীতির স্বরূপ উন্মোচিত হবে এবং এর পিছনে মাথা যারা রয়েছে তারা হচ্ছে যে উন্মোচিত হবে। তা না হলে এটা হচ্ছে যে আর কদিন পরে, যেমন হচ্ছে কদিন পরে প্রায় হচ্ছে যে অভয়াকাণ্ডে আমরা যা দেখলাম, যে যারা যারা তথ্য প্রমাণ লোপাট করলো, যারা যারা তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যারা যারা ষড়যন্ত্র করলো, যারা যারা দেহ লোপাট করে দিল, রাতারাতি দেহ দাহ করে দিল, তাদের কাউকে ধরা গেল না, ধরলো না সিআইডি এবং সিবিআই, ধরলো না কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক বোঝাপড়ার কারণে দুই শাসকের। সেই একই কারণ হচ্ছে ধরনের এই সিআইডি তদন্ত একটা অশ্বডিম্ব প্রসাদ করবে, এটা আগাম অনুমান করা যায়। কিন্তু স্যার, আজকে কিছুক্ষণ আগে কুণাল ঘোষ একটা সাংবাদিক সম্মেলন করেছেন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি সরাসরি বলেছেন যে এর পিছনে কি বললেন, আমি ওনার কথা শুনতেই রাজি নই, ওনার কথা প্রতিক্রিয়া দিতেই রাজি নই। কিন্তু তিনি সেখানে আরজিকর আন্দোলনকারীদের দিকে সরাসরি এবং সিপিএম এর দিকে আন্দোলনে, শুনুন, শাসক দলের ঘনিষ্ঠ ওই গুটি কতক যারা সিন্ডিকেট চালায়, ডাক্তারি ডিগ্রিধারী কয়েকজন ক্রিমিনাল বাদে সমগ্র চিকিৎসক সমাজ পশ্চিমবাংলার, তারা হচ্ছে এই অভয়াকাণ্ডের বিরোধিতার পথে নেমেছেন। ওনাদের এখন হচ্ছে তাই জাত ক্রোধ জন্মেছে চিকিৎসকদের উপরে, ওনার পার্টিকুলার। ফলে যেটা হচ্ছে যে উনি এখন এইসব ভুলভাল বকছেন, ওনার এটা প্রতিক্রিয়া দেওয়ার কোনো অর্থ হয় না। এইসব বোকা বোকা কথা বলে উনি সংবাদ মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করেন, আপনারাও ওনার রিয়াকশন চান, কিন্তু তা দিয়ে পশ্চিমবাংলার মানুষের কি যায় আসে? এই পশ্চিমবাংলার মানুষ, এই মানুষের প্রাণ যাচ্ছে, মৃত্যু মিছিল হচ্ছে, আর ওনার এইসব মকারি শোনার জন্য বসে আছে পশ্চিমবাংলার মানুষ। একদম কেউ পছন্দ করে না ওনার মকারি শোনা, তাই আমরা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। স্যার, আরেকটা বিষয়, যে আর কোনো জুনিয়র ডাক্তার ওটি রুমে ঢুকতে পারবেন না, এমনটাই নির্দেশ জারি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে, এবং বলা হয়েছে যে এটা জুনিয়র ডাক্তার যদি ওটিতে না ঢোকেন তাহলে জুনিয়র ডাক্তার ওটিতে ঢুকবেন না, সিনিয়র ডাক্তাররা তো মরে গেলে আর ডাক্তারই পাবে না পশ্চিমবাংলায়। জুনিয়র ডাক্তার যদি ওটিতে ঢুকতে না পারে, অপারেশন শিখবে কারা? আগামী দিনের সার্জন তৈরি হবে কারা? মেডিকেল কলেজে তো জুনিয়র ডাক্তারদেরই জায়গা, তো ছাত্রদের জায়গা, জুনিয়র ডাক্তারদের জায়গা, তারা শিখবেন, এটাই তো স্বাভাবিক। তা না হলে আগামী জুনিয়ররাই তো আগামী দিনে সিনিয়র হবেন। আজকে সিনিয়ররা আছেন, দুদিন পরে তারা রিটায়ার করে যাবেন, তারপর তারা একসময় মারা যাবেন কালের নিয়মে, তখন হচ্ছে যে পশ্চিমবাংলায় অপারেশন করার মতো কোনো ডাক্তারই লাগবে না, কারণ জুনিয়র ডাক্তারদের ওটিতে ঢুকতে দেওয়া হয় না। এটা কোনো কথা হলো? কাদের মাথা থেকে বেরোয় এসব? স্যার, আমার একটা শেষ প্রশ্ন, আমরা অভয়ার মৃত্যু নিয়ে দেখেছি যে বিগত 5 মাস ধরে বিভিন্ন আন্দোলন, সিবিআই তদন্ত ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো দেখেছি, কিন্তু এই 5 মাস পর আবার যখন অভয়া কাণ্ডের রায় দেওয়ার একটা সময় এসে গেছে, সাজা ঘোষণার একটা সময় এসে গেছে শিয়ালদা আদালতে, ঠিক সেই মুহূর্তে এরকম একটা ঘটনা, এবং আমরা যতটুকু জেনেছি আপনাদের সঙ্গে কথা বলে, যে এই যে অভয়ার একটা হত্যা বা ধর্ষণ বা খুন যাই বলি না কেন, সেটি মূলত এই স্বাস্থ্য দুর্নীতির যে বিষয়টা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু স্যার, তাহলে কি আপনি শুরুতেই বলেছিলেন যেটা একটা হিমশৈলের চূড়া মাত্র, তাহলে কি পুরো পাহাড়টাকে এখনো পর্যন্ত ধরা গেল না? দেখুন, ওঝা সর্ষে দিয়ে ভূত ছাড়ায় এরকম একটা জায়গা আছে, কিন্তু যদি সর্ষের ভিতরেই ভূত থাকে তাহলে তো ওঝা সর্ষে দিয়ে ভূত ছাড়াতে পারবে না। ফলে যদি আপনার দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক চেহারা পায় এবং হচ্ছে যাদের দুর্নীতির বিচার করার কথা তারাই যদি দুর্নীতি চালান, তারাই যদি দুর্নীতির মাথা হন, তাহলে ধরবে কে? সেই এবং কেন্দ্রের শাসক রাজ্যের শাসক উভয় যদি হচ্ছে যে এই যোগসাজশ থাকে, তারা যদি করাপশনটাকে মনে করেন নিউ নর্মাল হয়ে গেছে, তারা করাপশনটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে না, করাপশনটা ইলেকশন ইস্যু হচ্ছে না বলে তারা দেদার করাপশন করবেন, এটাই যদি তাদের রাজনীতি হয়ে থাকে, যে দুর্নীতিটাই তাদের রাজনীতি, তাহলে বাংলার মানুষকেই অবস্থান নিতে হবে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোন বাংলাকে আমরা রেখে যাব, ভবিষ্যৎ প্রজন্মের হাতে দিয়ে যাব। সেইটা মাথায় রেখে বাংলার মানুষকেই হচ্ছে যে আগামী দিনে হচ্ছে উপযুক্ত অবস্থান নিতে হবে, রাস্তায় নামতে হবে,
রাস্তায় নেমে এই দুর্নীতি আটকানোর ব্যবস্থা নিতে হবে। গণতন্ত্রে আমাদের দেশের সংবিধান মানুষকে যে রাইট টু প্রোটেস্ট অর্থাৎ প্রতিবাদ করবার যে অধিকার দিয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ, সেই প্রতিবাদে সামিল হয়ে ওই দুর্নীতিমূলক এই ব্যবস্থাটাকে হচ্ছে যে যদি তার শিকড় উৎপাটন না করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুখ দেখানোর জায়গা থাকবে না এখন আমরা যারা আছি তাদের। অনেক ধন্যবাদ স্যার, আমরা আপনার সঙ্গে কথা বললাম।